সাদাকাল্লাহুল আযীম। সূরা আলে ইমরান 169 এবং 170 ইরশাদ হচ্ছে, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত্যু ভেবো না, বরং তারা জীবিত। তাদের প্রতিপালকের সান্নিধ্যে থেকে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তা লাভ করে তারা আনন্দিত। আর যেসব ঈমানদার লোক তাদের পিছনে রয়ে গেছে, এখনও তাদের সাথে মিলিত হতে পারেনি, তাদের কোনো ভয় নেই এবং চিন্তা নেই জেনে তারাও আনন্দিত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন শ্রী সমীর কুমার বিশ্বাস, মাস্টার ট্রেনার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। The recitation from the Holy Srimad Bhagavad Gita will be presented by Sri Shomir Kumar Bishar, Master Trainer, Hindu Religion Welfare Trust. নমস্কার সবাইকে। ওম তৎসৎ। অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং জ্ঞান চরাচরম তৎপাদং দর্শিতং জ্ঞান তস্মায় শ্রী গুরবে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ 41 সংখ্যক শ্লোক থেকে পাঠ করছি। শ্রী ভগবান উবাচ, ইয়দ্ বিভূতি মৎসত্যম শ্রীমাতয়ুর্জিতমেব বা তত্তদ্দেব অবগচ্ছহ তম মাম তেজ অংশ সম্ভব। শ্রী ভগবান সর্বার্থে বলছেন, সকল ঐশ্বর্যযুক্ত, শ্রীসম্পন্ন এবং বল প্রভাবাদীর আধিক্যযুক্ত যে সকল বস্তু আছে সকলই আমার শক্তির অংশসমূহ বলে জানবে। অর্থাৎ সেই সকল দর্শনীয় বস্তুকে সংরক্ষণ করা ও তা হতে শিক্ষণীয় বিষয়কে জগৎ কল্যাণে ব্যবহার করবে। ওম সর্বেষাং মঙ্গলম ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়াং, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলের মঙ্গল হোক, সকলেই নিরাময় লাভ করুক, সকলে সকলকে উত্তম বন্ধুরূপে দর্শন করুক, কেউ যেন দুঃখভাগী না হয়। ওম শান্তি। জগতের সকল প্রাণী শান্তি লাভ করুক। সকলকে আবার নমস্কার। এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন মিতালি বড়ুয়া, সহকারী শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা। The recitation from the Holy Tripitaka will be presented by Mitali Porua, Assistant Teacher, Biam Laboratory School, Dhaka. নমো তস্যা ভগবতো আরহত সাম্মা সম্বুদ্ধস্যা। ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে বন্দনা। সব্য পাপস্য অকরণং কুশলস্য উপসম্পদা সচিত্ত পরিয়ধপনং এতং বুদ্ধান শাসন। সব পাপ থেকে বিরত থাকা, কুশল কর্ম সম্পাদন করা এবং নিজের মনকে পবিত্র রাখা, এটাই বুদ্ধির শাসন। নহি বেরণ বেরণী সম্বন্তি ধুকুদজনং অবেরণচ সম্বন্তি এসো ধম্ম সমন্তন। কখনো শত্রুতা দ্বারা শত্রুতার অবসান হয় না, কেবল মৈত্রী ও করুণার দ্বারাই শত্রুতার অবসান হয়। এটাই চিরন্তন ধর্ম। সব্বে সত্তা সুখিতা ভবন্তু। জগতে সকল প্রাণী সুখী হোক। এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন শোভন রাংসা, সিনিয়র সহকারী সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, ঢাকা। The recitation from the Holy Bible will be presented by Shobhon Rangsha, Senior Assistant Secretary, Health Services Division, Dhaka. পবিত্র বাইবেল থেকে পাঠ করছি হিতোপদেশ 2 অধ্যায়। কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন, তাহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। তিনি সরল দিকের জন্য সূক্ষ্ম বুদ্ধি রাখেন, যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের ঢাল। তিনি বিচারের মার্গ সকল রক্ষা করেন, আপন সাধুদের পথ সংরক্ষণ করেন। অতএব তুমি ধার্মিকতা ও বিচার বুঝিবে, ন্যায় ও সমস্ত উত্তম পথ বুঝিবে,
পাঠ সমাপ্ত। আমেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে অনুষ্ঠানটি সাংকেতিক ভাষাতেও উপস্থাপন করা হচ্ছে। This program is live telecast by Bangladesh Television, BTV News and Bangladesh Betar. To ensure the rights to information of the persons with special requirements, the ceremony is also being presented in special sign language. Presenting today's program, I Urbi Islam. নুরুল হাসনাত জিলা। সম্মানিত সুধী, এবারে স্বাগত বক্তব্য প্রদান করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মিস কানিজ মাওলা। আমি তাকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। The welcome address will now be delivered by the Secretary, Ministry of Cultural Affairs, Ms. Kaniz Maula. I respectfully invite her to deliver the welcome address. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই গণ অভ্যুত্থানের আহত যোদ্ধাগণ, বিশিষ্ট নাগরিকবৃন্দ, সাংস্কৃতিকবৃন্দ, গবেষক এবং অধ্যাপক, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং বৃন্দ এবং ডিপ্লোম্যাটসবৃন্দ, সহকর্মীবৃন্দ এবং উপস্থিত সকলকে আমি জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন ও সালাম। আজ এই ঐতিহাসিক দিনে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সেই সব অমরবৃন্দকে যাদের আত্মদান ও অবদান এই ইতিহাসের অনিবার্য শুরু এবং অঙ্গ। এই তাদের উজ্জ্বল স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে গভীর সহমর্মিতা ও প্রণতি জানাচ্ছি আহত ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের অনন্য অধ্যায়। এই জন্য আজকের এই দিনকে নিছক কোনো জাদুঘর উদ্বোধনের দিন নয়, এটি বাংলাদেশের প্রতিটি মানুষের সংগ্রামী স্মৃতি, আত্মনিয়ন্ত্রণ তথা গণতান্ত্রিক চেতনাকে উত্তর প্রজন্মের সমীপে তুলে ধরা ও পৌঁছে দেওয়ার ঐতিহাসিক দিন। বাংলাদেশের ইতিহাস মূলত অধিকার আদায়ের করার সংগ্রামের ইতিহাস। এ ভূখণ্ডের অধিবাসীরা তাদের সংগ্রামী চেতনার মাধ্যমে প্রতিনিয়ত দেখিয়েছে দেশবাসীর স্বাধীনতা, ন্যায়, মর্যাদার অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে কখনো মাথা নত করেনি, কখনো আপোষও করেনি। হাজার বছরের স্বাধিকার সংগ্রাম, ভাষা সংগ্রাম, ৬২ শিক্ষা আন্দোলন, ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণ আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের নানাবিধ আন্দোলনের প্রতিটি রক্তঋদ্ধ পর্যায়ে বাঙালির জাতির ইতিহাস ও ঐতিহ্যকে করেছে সমৃদ্ধতর। দেশবাসী তার অধিকার আদায়ে কোনোদিনই পিছু হটেনি। জাতীয় আত্মপরিচয়ের লড়াইয়ের মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সগৌরবে। অভিন্ন চেতনা প্রবাহে জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের সমকালীন ইতিহাসের গুরুত্ববহ অধ্যায় হিসাবে স্বীকৃত হয়েছে। জুলাই গণ আন্দোলনে রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামী চেতনার বিভিন্ন অভিজ্ঞতা, স্মৃতি, আত্মত্যাগ, স্বপ্ন, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আর্থসামাজিক চিত্র ও চারিত্র সংরক্ষণ করা জাতির দায়িত্বের অংশ। সুধীবৃন্দ, ইতিহাস কেবল পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ থাকার বিষয় নয়। ইতিহাস অম্লান থাকে, জনমানুষ বৃন্দ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং জুলাই যোদ্ধাগণ, গুমের শিকার পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত সুধীমণ্ডলী, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। Also present at today's ceremony are the Honorable Chief Whip, Honorable Advisors, Honorable Justices of the Appellate Division, Excellencies, Ambassadors, High Commissioners and Heads of Mission accredited to Bangladesh, Honorable State Ministers, Special Assistants to the Honorable Prime Minister, the Cabinet Secretary, the Chiefs of the 3 services and the Principal Secretary, Honorable Members of Parliament,
attorney generals, the heads of the various constitutional bodies, secretaries of the government, the leaders of the political parties present, senior officials of the Prime Minister's office, members of the families of the martyrs of the July Mass Uprising and the July fighters, members of the families of the victims of enforced disappearance, friends from the media, and distinguished guests, to all of you, our sincere greetings. সম্মানিত অতিথিবৃন্দ, এখন পরিবেশিত হবে জাতীয় সঙ্গীত। পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় সবাইকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য অনুরোধ করছি। Distinguished guests, the national anthem will now for her welcome address. সম্মানিত সুধী, জুলাই গণ অভ্যুত্থান ছিল এদেশের মানুষের আত্মত্যাগ ও সাহসের এক অনন্য অধ্যায়। এখন বক্তব্য প্রদান করবেন জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ। Distinguished guests, the July Mass Uprising stands as a singular chapter of sacrifice and courage by the people of this country. We shall now hear from the July fighters and members of the families of the July martyrs. বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি জুলাই শহীদ পরিবারের সদস্য শহীদ আনাসের মা সঞ্জিদা খান দীপ্তিকে। I respectfully invite a member of the family of the July martyr, Sanjida Khan Dipti, mother of July martyr Anas, to address the gathering. আসসালামু আলাইকুম। আজকের এই জুলাই গণ অভ্যুত্থান জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে আমার শ্রদ্ধা। আমি সঞ্জিদা খান দীপ্তি, শহীদ শাহরিয়ার খান আনাসের মা। আমার ছেলে শাহরিয়ার খান আনাস আদর্শ একাডেমি গ্যান্ডারিয়া স্কুলের বিজ্ঞান বিভাগের 10ম শ্রেণীর একজন ছাত্র ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল 16 বছর 9 মাস। সে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল। 2024 সালের 5 আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে সেদিন সকালে কাউকে কিছু না বলে গ্যান্ডারিয়ার বাসা থেকে বের হয়েছিল আনাস। বের হওয়ার আগে সে একটি চিঠি লিখে গিয়েছিল। আনাস তার চিঠিতে লিখেছিল, মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে। অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতে হবেই। তাই মৃত্যুর ভয় করে
স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস। 2 বছর আগে এই দিন এই সময় আমার আনাস পৃথিবীতে ছিল। আনাস খুব স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী ছিল। তার মতো 1400 শহীদ ও 30,000 আহত সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই ফ্যাসিস্ট মুক্ত দেশ পেয়েছি। আমারও আমার পরিবারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ যে আমরা যেন এই গণহত্যার ন্যায় বিচারটা পাই। আমাদের এই ভিকটিম পরিবারগুলোর জন্য যেন ন্যায় বিচার নিশ্চিত করা হয়। জুলাই যোদ্ধাদের যেন যথাযথ রক্তের মূল্যায়ন করা হয়। আমি চাই আমার ছেলের চিঠিটা জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করে পাঠ্যপুস্তকে পড়ানো হোক। আগামীর ভবিষ্যৎ প্রজন্ম জানুক কতটা আত্মত্যাগের বিনিময়ে আমাদের সন্তানরা এই ফ্যাসিস্ট মুক্ত দেশ গড়তে সক্ষম হয়েছিল। আমার ছেলের আত্মার মাগফিরাতের জন্য সকলে দোয়া করবেন। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা। আমি জুলাই জাদুঘরের মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম। এবারে বক্তব্য রাখবেন শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা। I respectfully invite a member of the family of the July martyr Fatima Zuhra, mother of July martyr Abdullah bin Jahid, to address the gathering. আজকে জুলাই জাদুঘরের শুভ উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মন্ত্রী পরিষদ, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট অতিথি, আমি শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা 2024 5ই আগস্ট আমার ছেলে শহীদ হয়। ঠিক 2 বছর আগে এই সময় আমার ছেলে আমার কাছেই শুয়েছিল। 2024 5ই আগস্ট দিন ও আমাকে বলে, আম্মা সেনাপ্রধান ভাষণ দিবে, টিভিতে ভাষণটা দেখতে হবে, চলো আমরা নানু বাসায় যাই। ওকে নিয়ে আমি আমার মার বাসায় যাই। ওখানে ভাষণ দেখার পরে ও উচ্ছ্বসিত হয়ে বলে, আম্মু আমি একটু বিজয় মিছিলে যাই। আমি নির্ভয়ে ওকে বলি, বাবা যাও, তাড়াতাড়ি চলে এসো। ও আমার কাছ থেকে বিদায় নিয়ে বিজয় মিছিলে যায়। এটাই যে আমার বাবার জন্য আমাকে দেওয়া শেষ বিদায়, সেটা আমি বুঝতেই পারি নাই। 5ই আগস্ট আমার ছেলে আমার কাছ থেকে বিদায় নিয়ে যায়। তখন আমার ছোট ছেলে অসুস্থ ছিল। আমার 2টা সন্তান। আমার বড় ছেলের বয়স ছিল তখন 16 বছর ছুঁই ছুঁই, আর আমার ছোট ছেলের বয়স ছিল 12.5 বছর। আনুমানিক সন্ধ্যা 7টার পরে একটা ফোন আসে যে আমার ছেলে ইনজুরি হয়েছে। আমি ফোনটা পাওয়ার পরে মনে করছি ব্যথা পাইছে। আমি যাই দেখি উত্তরা মেডিকেলে আমার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। একটা মার জন্য এটা যে কতটা বেদনাদায়ক হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না। এটা আমি তাৎক্ষণিকও বুঝতে পারিনি যে আমার লাইফে কি হয়েছে। আমার ছেলে যে প্রাণবন্তর ছিল, যে এরকম উচ্ছ্বাসিত ছিল, আমি ওই ছেলেটাকে নিধর দেহে দেখবো এটা আমি কল্পনাও করি নাই। একটা মার জন্য এটা যে কতটা যন্ত্রণাদায়ক
শুধু ওই ফ্যামিলি, ওই বাবা মাই বুঝবে। আল্লাহ আমার জন্য কি রাখছে এটা আমি তাৎক্ষণিক বুঝতে না পারলেও ঠিক 14 দিন পর আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে, 3rd স্টেজের ক্লোন ক্যান্সার। জীবন যুদ্ধে তখনও উপলব্ধি করতে পারি না যে কি মধ্য দিয়ে আমি যাচ্ছি। আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে, তার 7 মাস, আমার বড় ছেলে মারা যাওয়ার 7 মাস 13 দিনের মাথায় আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক করে মারা যায় মার্চের 18 তারিখ 2025। এই পথ চলাটা একটা মার জন্য কতটা কষ্টদায়ক সেটা শুধু সেই মাই জানে। যা হারানো ছিল সব হারিয়ে ফেলছি। তৎকালীন যারা ক্ষমতায় ছিল প্রত্যেকটা দুয়ারে যাওয়া হয়েছে, কেউ আমাকে সাহায্য করে নাই। আল্লাহর অশেষ রহমতে আমরা বিএনপির পরিবার কিভাবে তারা জেনে আমার পাশে দাঁড়াইছে। আমার ছোট ছেলের 18টা কেমো, 33টা রেডিও, 2টা সার্জারি গত বছর 8 তারিখে কমপ্লিট হয়েছে। আমি আমার পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে, আমরা বিএনপির পরিবার মাননীয় প্রধানমন্ত্রী তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। হয়তো উনি আমার পাশে না থাকলে এই পথ চলাটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব হইতো না। ইভেন তার পাশে পাশে আমরা বিএনপির পরিবারের প্রত্যেকটা সদস্য যাদেরকে আমি কখনো চিনিই নেই, তারা পার্সোনালি আমার খবর নিছে। এর মধ্যে বলতে হবে মিল্লাত ভাই, মিথুন ভাই, অ্যানি ভাই, রমন ভাই এমন একটা মানুষ, প্রধানমন্ত্রী বলার পর থেকে উনি 2-1 দিন পর পর আমি কেমন আছি, জিসান কেমন আছে খবর নিছে। আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে মেন্টালি, আর্থিক, সামাজিক যতটুকু সাপোর্ট পাওয়া দরকার আমি বিএনপির কাছ থেকে পাইছি। আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না এই পথ চলার জন্য আমাকে তারা কিভাবে সাহায্য করছে। আজকে হয়তো আমার ছোট ছেলে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ, কিন্তু তার আল্লাহর রহমতে তার সম্পূর্ণ ক্রেডিটটাই বিএনপির কাছে যাবে। আমি আরও বলতে চাই, তৎকালীন যে উপদেষ্টা ছিল তাদের দরজায় আমি আমার এই অসুস্থ ছেলে নিয়ে 3 বার গেছি, কিন্তু আমি কিছুই পাই নাই। আমি ওকে কেমো দিয়েই যায় বসে রয়েছি সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত। এক কথা, আমার ছেলে পায় না, আমি পাই। যেখানে আমার ছেলে পায় না সেখানে আমার ট্রিটমেন্ট দিয়ে আমি কী করবো? আমি তো অসুস্থ না। আমি এই কথাগুলো আসলে বলতে চাই নাই, আমার বলতে বাধ্য হয়েছে। আমরা সেই রাজনীতিতে যেন আর না যাই যে কে পাবে কে না পাবে, যার প্রয়োজন তাকে আমাদের দিতে হবে। আমরা তো এই দেশেরই নাগরিক, সেই হিসেবে তো আমরা পাই। আমি আমার পক্ষ থেকে জনাব তারেক রহমানকে, মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি গত মাসে পার্সোনালি আমাকে আর জিসানকে ইনভাইট করছে ওনার সাথে দেখা করার জন্য। উনি দেখা করার পর আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিছে, এবং রমন ভাই জিসানের জন্য সব সময় খোঁজ খবর নিচ্ছে। আমি ওনার কাছে আরও একটা রিকোয়েস্ট করব। আমার ছেলে শহীদ রমিজউদ্দিনের ক্যান্টনমেন্টের স্টুডেন্ট ছিল 1st ইয়ারের। আমি ওনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো ওই কলেজের লাইব্রেরিটা যেন আমার ছেলের নামে একটু করে দেয়। আমি তো আর আমার সন্তানকে পাবো না, যেন আমি ওই স্মৃতিটা দেখে মনে করতে পারি যে আমার ছেলে ওই কলেজে পড়ছে। ওনার কাছে রিকোয়েস্ট, যারা আমার যে সন্তান, যাদের ছেলে মেয়ে, আমাদের ছেলে মেয়ে যে এই দেশের জন্য যুদ্ধ করে যে দেশের জন্য স্বাধীন করছে, ওইটার জন্য যেন ন্যায্য বিচার পায়, সম্মান পায়, তাদের বিচার যেন হয়, সেই ফেসিস যেন আর কোনোভাবে এই দেশে ব্যাক না করে। আমি ওনাকে বলবো, জুলাই যোদ্ধারা, জুলাই শহীদ পরিবাররা তারা যেন উপযুক্ত সম্মান নিয়ে বাঁচতে পারে। জুলাই যোদ্ধাদের জন্য যেন উনি চলাচলের ব্যবস্থা করে যায়, তাদের সুস্থ চিকিৎসার ব্যবস্থা করে। অবশেষে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে একজন জুলাই যোদ্ধার অনুভূতি শুনবো আমরা। বক্তব্য রাখবেন জুলাই যোদ্ধা তাবাসসুম প্রাপ্তি। Now I kindly request Tabassum Prapti, a July warrior, to address the gathering.
যারা স্বর্গগত তারা এখনও জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণজমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আজকে 5ই আগস্ট অর্থাৎ 36শে জুলাই। আজকের এই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রীবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। আমি নিশাত তাবাসসুম প্রাপ্তি। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে আমরা রাজপথে নেমেছিলাম কোনো ব্যক্তিগত স্বার্থে নয়। আমরা নেমেছিলাম একটি ন্যায়ভিত্তিক, মানবিক, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে। পরবর্তীতে যখন এই আন্দোলনের কৃতিত্ব নিয়ে নানা আলোচনা শুরু হয়, তখন আমরা অনেকেই নীরবে সরে দাঁড়িয়েছি। কারণ আমাদের বিশ্বাস, দেশের জন্য কাজ করতে পারাটা আমাদের সম্মানের বিষয়। ব্যক্তিগত পরিচিতি বা স্বীকৃতির চেয়ে দেশের কল্যাণ আমাদের কাছে অনেক বড়। আজও রাষ্ট্রের কাছে আমার ব্যক্তিগত কোনো দাবি নেই। আমার একমাত্র প্রত্যাশা, বাংলাদেশ এমন একটি রাষ্ট্রে পরিণত হোক যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, মানুষের মর্যাদা রক্ষা পাবে এবং প্রতিটি নাগরিক সমান সুযোগ নিয়ে এগিয়ে যেতে পারবে। তবে আজ আমি রাষ্ট্রের কাছে দুটি বিনীত দাবি জানাতে চাই। প্রথমত, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ, আহত এবং সকল সংগ্রামীকে যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি, সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করা হোক। দ্বিতীয়ত, জুলাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তি স্বচ্ছ, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো বাংলাদেশিকে ন্যায় বিচারের জন্য রাজপথে জীবন দিতে না হয়। মাননীয় প্রধানমন্ত্রী, জুলাই আমাদের শুধু একটি আন্দোলনের স্মৃতি দেয়নি, এটি আমাদের একটি দায়িত্বও দিয়ে গিয়েছে। সেই দায়িত্ব হলো একটি এমন বাংলাদেশ গড়ে তোলা যেখানে শিক্ষিত তরুণ বেকার থাকবে না, যোগ্যতা মূল্যায়িত হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে, দুর্নীতির সুযোগ কমবে, জনভোগান্তি হ্রাস পাবে, পরিবেশ রক্ষা পাবে এবং প্রতিটি মানুষ নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে সেই লক্ষ্যেই একটি জাতীয় নীতি প্রস্তাব নিয়ে কাজ করছি। আমার বিশ্বাস, রাষ্ট্রের উন্নয়নে সরকারের পাশাপাশি নাগরিকদের গবেষণা, চিন্তা ও গঠনমূলক প্রস্তাবও জাতীয় সম্পদ হিসেবে বিবেচিত হওয়া উচিত। সবশেষে শুধু একটা কথাই বলতে চাই, জুলাই যেন ইতিহাসের একটি অধ্যায় হয়ে না থাকে। জুলাই যেন বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের প্রেরণা হয়ে থাকে। জুলাইয়ের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, আহতদের প্রতি আন্তরিক সম্মান ও বাংলাদেশের মানুষের জন্য ন্যায়, মানবিকতা ও সমৃদ্ধির প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। We extend our heartfelt gratitude to the July fighters and to the members of the families of the July martyrs. সম্মানিত সুধী, এবারে রয়েছে আমাদের বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য। এখন বক্তব্য প্রদান করবেন বিশেষ অতিথি, মাননীয় প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রতিমন্ত্রী পদমর্যাদা ডাক্তার জাহিদুর রহমান। আমি তাকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। I now invite our special guest, Dr. Jahidur Rahman, Advisor to the Honorable Prime Minister on Policy and Strategy, the Ministry of Information and Broadcasting and the Ministry of Cultural Affairs, with the status of State Minister, deliver his address. মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত মন্ত্রী, এমপি, উপদেষ্টা, বিশেষ সহকারী এবং যারা অতিথি, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা সময় থেকে বেশ খানিকটা পিছিয়ে আছি, ঠিক সে অর্থে বক্তৃতা না, কয়েকটা ছোট ছোট কথা বলে শেষ করতে চাই। আর শুরুতে আমি এই জাদুঘর তৈরির পেছনে যারা নিরলসভাবে কাজ করেছেন, মানে আমি গতকাল গভীর রাতেও
ফোন করেছি এর কর্মীদেরকে এবং জাদুঘরের ভারপ্রাপ্ত ডিজি তানজিমকে, এবং এখানে আমি মুস্তফা সরোয়ার ফারুকিকে দেখতে পাচ্ছি। এই জাদুঘর শুরু থেকে যে স্ট্রাকচারে দাঁড়িয়েছে সেটার পেছনে তারও খুবই লিডিং অবদান আছে, এবং এই কাজটা কতটা টায়ারিং, কতটা পরিশ্রম সাধ্য এবং কর্মীরা কি অকল্পনীয় রকম পরিশ্রম করেছে সেটা আমি অন্তত শেষের এই একটা অংশে এসে দেখতে পেরেছি। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। খুব নিখুঁত জাদুঘর হয়ে গেছে সেটা বলছি না, এটা একটা ইভলভিং প্রজেক্ট। আমরা দেখতে থাকবো, নতুন নতুন ভাবনা আসবে, কারণ আমি দেখেছি আমি যখন প্রতিবার গেছি নতুন কোনো একটা চিন্তা মাথায় হয়তো এসছে, এবং আমরা চেষ্টা করব যারা এটা দেখবেন প্রত্যেকে এটার ফিডব্যাকও দিতে থাকবেন, যাতে আমরা এই জাদুঘরটাকে আমাদের স্বপ্নের মতো করে সাজিয়ে তুলতে পারি। তো আমরা আসলে এখানে কী প্রদর্শন করতে চাইছি, এখানে আসলে দুটা বলা যায়। একটা হচ্ছে একজন মাফিয়া কিভাবে হয়ে উঠতে হয়। আমি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলি না, আমি রিপিটেডলি একটা কথা বলেছি, আমরা যদি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলি টু সাম এক্সটেন্ট আমরা তাকে সম্মান করি। আই রিপিট, একজন মাফিয়াকে ফ্যাসিস্ট বলা মধ্যে খানিকটা সম্মান দেয়া হয়। ফ্যাসিস্টের একটা রাজনীতি আছে। শেখ হাসিনা স্পেশালি পোস্ট 2018 বিকেম অ্যান আটার মাফিয়া। টেক্সট বুক এক্সাম্পলের যে চেকলিস্টগুলো আছে মাফিয়া রেজিমের মিলে যায়। সো নিচতলায় আমরা দেখানোর চেষ্টা করেছি কীভাবে ওভার দ্য ইয়ার্স অপ্রেস করে, টর্চার করে মাফিয়া হয়ে ওঠা যায়। এবং একটা কথা খুব জরুরি, আমরা যেন এই ভুলটা যেন করে না ফেলি, কারণ এই লড়াইয়ের একজন গুরুত্বপূর্ণ পর্যবেক্ষক বা মনোযোগী পর্যবেক্ষক হিসাবে আমি বলবো এই লড়াইটা শুধু জুলাইয়ে হয়নি। সে কারণে এই জাদুঘরের নিচতলায় কিভাবে ওভার দ্য ইয়ার্স তার বিরুদ্ধে ফাইট হয়েছে, কিভাবে বিভিন্ন রকম মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে লড়াই করেছেন, সেই ইতিহাসগুলো আমরা ধরে রাখার চেষ্টা করেছি। আবার এটাই পাল্টা কিভাবে একজন ডিক্টেটর হয়ে ওঠা যায় সেটাও কাউকে না কাউকে পথ দেখাতে পারে। পরবর্তীতে যখন জুলাইয়ের কথা আসলো, আমার 2021 বা 22 সালের একটা বইয়ের কথা মাঝে মাঝে মনে পড়ে, হাউ টু স্ট্যান্ড আপ টু এ ডিক্টেটর, নোবেল লরিয়ার জার্নালিস্ট মারিয়া রেজার বই। তো মাঝে মাঝে মনে হয় যে আপনি আসলে ডিক্টেটর সম্ভবত দেখেন নাই, ডিক্টেটর কাকে বলে এবং তার বিরুদ্ধে কিভাবে ফাইট করতে হয়। একটু আগে যে গানটা, যেটা আমাদের জুলাইয়ের খুবই গুরুত্বপূর্ণ গান হয়ে উঠেছিল, মুক্তির মন্দির সোপানো তলে, ওখানে যে একটা বাক্য আছে, কত তরুণ অরুণ গেল অস্তাচলে। আমাদের অনেক তরুণ সূর্য অস্তাচলে চলে গেছে, তার মাধ্যমে একটা ডিক্টেটরের বিরুদ্ধে দাঁড়ানো গেছে এবং তাকে এখান থেকে পতন ঘটিয়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। সো অনেক ইতিহাস আছে এর পেছনে। আমি আশা করি এই জাদুঘর শুধু বাংলাদেশের জন্য না, পৃথিবীর জন্য, আবারও বলছি, একজন কিভাবে ডিক্টেটর হয়ে ওঠে, একজন মানুষ কিভাবে মাফিয়া হয়ে ওঠে, একজন সাইকোপ্যাথ, আমি আবারও বলছি, একজন সাইকোপ্যাথ কীভাবে মানুষকে টর্চার করতে পারেন, লিখে রাখতে পারেন, সেগুলো দারুণ সব নজির এখানে আছে, নজির পাওয়া গেছে। আর একই সাথে আমাদের বীরত্বের গাথা তো থাকবেই। এবং প্রায় আমি একটা কথা বলি, এটা বলেই শেষ করি, বাংলাদেশে আরেকটা জুলাই আপরাইজিং হোক আর চাই না, বাংলাদেশে আরেকজন আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ তৈরি হোক চাই না। বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে গড়ে উঠতে হবে, আমরা এটা এক্সপেক্ট করি। এবং সেখানে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন হবে। প্রতিটি সরকার যেই আসুক না কেন জনগণের কল্যাণের জন্য কাজ করবে, সেটা আমরা নিশ্চিত করতে চাই। এবং আমি নিশ্চিতভাবেই বলতে পারি এই জাদুঘর ভবিষ্যতের রাজনীতিবিদ, সরকার সবার জন্যই একটা চমৎকার এক্সাম্পল তৈরি করবে কেন এই ধরনের রেজিম হওয়া যাবে না। আবারও বলছি, আমাদের শেষ শহীদ হয়েছে কোনো গণতান্ত্রিক আন্দোলনে, এটা যেন হয় ভবিষ্যতের বাংলাদেশে, শেষ গণ অভ্যুত্থান যেন এটাই হয় বাংলাদেশের ইতিহাসে। ধন্যবাদ। মাননীয় উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। Thank you, Honorable Advisor, for your valuable remarks. এবারে বক্তব্য প্রদান করবেন বিশেষ অতিথি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি। আমি তাকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। I now invite our special guest, the Honorable State Minister for Cultural Affairs, Mr. Ali Nawaz Mahmood Khoyam MP, to deliver his address. বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সভাপতি, মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সাবেক প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, সম্মানিত মন্ত্রীবর্গ, বিদেশি কূটনীতিকবৃন্দ,
সকল সরকারি বেসরকারি পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে এখানে আসলেই আমার মনটা খুব ভারী হয়ে যায়। আমার মনে হয় সমস্ত আকাশ জুড়ে একটা ঘন কালো অন্ধকার যেন নেমে আসছে। গোটা বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে বা মাফিয়াদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, দীর্ঘদিনের যে লড়াই, সেই লড়াই তার ভেতর দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটা জন আকাঙ্ক্ষা সূচিত হয়েছে। আমরা জানি 1952 সাল, 62 সাল, 68, 69 সালের গণ আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং এরশাদ বিরোধী আন্দোলনের সঙ্গে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদের আত্মা একসঙ্গে মিলিত হয়ে বাংলাদেশে যেন নতুন করে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমার মনে হয় যে এই সকল শহীদরা মিলে এক সুরে কণ্ঠ মিলিয়ে গাইছে, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। বন্ধুগণ, আমাদের যে আকাঙ্ক্ষা সূচিত হয়েছে, সকল শহীদদের যে আত্মত্যাগের ভেতর দিয়ে, দীর্ঘদিনের লড়াইয়ের ভেতর দিয়ে আজকে বাংলাদেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে, সেই আকাঙ্ক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যে নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের দায়িত্ব হবে সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে গত 55 বছরের যে যন্ত্রণা, গত 55 বছরের যে আমাদের কষ্ট, সেই কষ্টকে আজকে ধারণ করে আজকে মানুষের জন্য একটা কল্যাণমুখী, কল্যাণকর, উদার গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের গড়ে তুলতে হবে। আমি খুব অনুরোধ করব, দেশে যারা আছেন, 55 বছর পর যে সমস্ত রাজনৈতিক দল আছে, সকলের কাছে আমার বিনীত আবেদন, আজকে যে সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে সবেমাত্র কাজ শুরু করেছে, আসুন একবার অন্তত আমরা একসঙ্গে আমাদের সকলের হাত একসঙ্গে রেখে আমরা বাংলাদেশকে বিনির্মাণ করি আমাদের এই দেশের সকল মানুষের জন্যে। মানুষের সেই আবেগ অনুভূতিকে আমরা বোঝার চেষ্টা করি। এই দেশের মানুষকে একটা মুক্তির দিকে এগিয়ে নেওয়ার জন্যে আমরা সবাই একত্রিত হই, দল মত নির্বিশেষে সমস্ত মানুষ মিলে আমরা এই বাংলাদেশে একটা রেইনবো সোসাইটি গড়ে তুলি, একটা রাষ্ট্র কাঠামো গড়ে তুলি, যে রাষ্ট্র কাঠামোর ভেতর দিয়ে সমস্ত জাতি গোষ্ঠী, সমস্ত সম্প্রদায়ের মানুষ একসঙ্গে এই বাংলাদেশে মিলেমিশে আগামী দিনে বসবাস করতে পারবে। আমাদের নতুন প্রজন্ম যেন আমাদের কাছে যে আহ্বান রেখে গেছে, সেই আহ্বান যেন আমরা বাস্তবায়ন করি, সকলে একযোগে মিলে। অকারণে বিরোধিতা বা অকারণে আমরা কোনো সংকট তৈরি না করে আসুন মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করি এবং শহীদদের সেই আবেগ, সেই শহীদদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে ধারণ করে আমরা আগামী দিনে একটি চমৎকার কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলি। তাহলেই আমাদের শহীদদের আত্মা শান্তি পাবে। আপনাদের সকলকে ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। Thank you, Honorable State Minister, for your valuable remarks. এবারে সভাপতির বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এমপি। সভাপতি মহোদয়কে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। The chair's address will now be delivered by the Honorable Minister for Cultural Affairs, Mr. Nitai Rai Chaudhary MP. I respectfully invite the Honorable Chair to address the gathering. আজকের এই জুলাই
গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এখানে উপস্থিত আছেন। আমাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব অধ্যাপক ডক্টর ইউনূস, বিশ্ববিখ্যাত বরেণ্য অর্থনীতিবিদ এবং নোবেল বিজয়ী, আমাদের দেশের এবং আমাদের জাতির গর্ব প্রফেসর মোহাম্মদ ইউনূস এখানে উপস্থিত রয়েছেন। মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিদেশি রাষ্ট্রদূতবৃন্দ এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, এছাড়া উপস্থিত রয়েছেন বরেণ্য সুধীমণ্ডলী, জুলাই গণঅভ্যুত্থানের আহত এবং নিহত পরিবারের, শহীদ পরিবারের সংগ্রামী সদস্যগণ, আহত ব্যক্তিবর্গ, প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটা সময়ে এই অনুষ্ঠান আয়োজন করেছি যে দীর্ঘ প্রায় 20-21 বছর যাবৎ স্বৈরাচার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম এবং তার সেই সংগ্রামে চূড়ান্ত পর্যায়ে এসে জুলাই গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানে যে সমস্ত বীর শহীদরা নিহত হয়েছেন, যে সমস্ত বীর ভাইরা আহত হয়েছেন, ভাই বোনেরা আহত হয়েছেন, তাদের সবার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি শুধু এইটুকু বলতে চাই, এই জুলাই গণঅভ্যুত্থানের যে গভীরতা, যে তাৎপর্য এবং যে ব্যাপকতা, এইটা যদি আমরা বিশ্লেষণ করে দেখি তাহলে দেখতে পাবো যে কীভাবে একটি রাষ্ট্র গণতন্ত্রের নাম করে দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে, কুক্ষিগত করে পরিচালিত বিচার ব্যবস্থায়, পরিচালিত প্রশাসন দিয়ে একটা দেশের জনগণের উপরে কীভাবে নিপীড়ন, নির্যাতন এবং হত্যাযজ্ঞ চালাতে পারে, তারই ফলশ্রুতি হচ্ছে আজ এই জুলাই গণঅভ্যুত্থান। এবং সেই গণঅভ্যুত্থানের স্মৃতিকে অম্লান করে রাখার জন্যে, চিরদিন মানুষের মনে সেটাকে ধরে রাখার জন্যে আমরা এই স্মৃতি জাদুঘরের তৈরি করেছি। অন্তর্বর্তীকালীন সময় থেকে আমরা সেটাকে ডেভেলপ করে আইন পরিবর্তন আইন সিদ্ধ করে এখন আমরা আজকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি তিনি আজকে এই জাদুঘর উদ্বোধন করলেন। আমি আরেকটা নাম বলতে ভুলে গেছি, এখানে সেই ফটো সাংবাদিক আছেন, আমাদের প্রিয়, সবারই প্রিয় সেই আমাদের দেশ এবং জাতির আরেকজন ভবিষ্যৎ জায়মার রহমান, এখানে আমাদের সামনে ব্যারিস্টার জায়মার রহমান তিনি উপস্থিত আছেন। আমরা সবার প্রতি শ্রদ্ধা জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমি শুধু এইটুকু বলতে চাই যে কোনো ত্যাগ, কোনো সংগ্রাম কোনো দিন বৃথা যায় না। ইতিহাস কোনো দিন মিথ্যা হয় না। ইতিহাস তার নিজস্ব গতিতে প্রবাহমান থাকে। সেই যে দুনিয়া কাঁপানো 20 দিন, যেটা সেই সমস্ত সংগ্রামের কালমিনেশনে এসে সেই 15ই জুলাই থেকে 5ই আগস্ট, এই 20 দিনে কি করে একটি ফ্যাসিবাদী শক্তির পতন হতে পারে, কি করে এই 20 দিনের মধ্যে সমস্ত সেই সাজানো তার সমস্ত সাম্রাজ্য তাসের ঘরের মতো খান খান করে ভেঙে যেতে পারে। এই জুলাই গণঅভ্যুত্থান হচ্ছে সেই ঘটনা। আমরা তাদের এই স্মৃতিকে রক্ষা করার জন্যে এই জাদুঘরে আমরা নিয়মিত গবেষণা করব। এখানে আমরা এখানে নতুন প্রজন্মকে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী, স্বপ্ন আকাঙ্ক্ষা অনুযায়ী
আমরা একটা নতুন গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নিরলসভাবে কাজ করে আমরা এই পৃথিবীতে এই ঘন ঘন যে অন্ধকার যুগের অবসান ঘটিয়ে যে নতুন রেনেসাঁর উদ্ভব হয়েছে এই বাংলাদেশে, তাকে আমরা চিরজাগরুক রাখব। এই প্রতিশ্রুতি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সভাপতি মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। Thank you, the Honorable Chair. এখন বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের মহান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। Ladies and gentlemen, I kindly request former Chief Advisor to the Government of the People's Republic of Bangladesh, Dr. Mohammad Yunus, to address the audience. আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠান বিশেষ ঐতিহাসিক গুরুত্ব বহন করে। ওই গুরুত্বটা আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই। পৃথিবীর নানা দেশে নানা জাদুঘর আছে, তারা অতীতের অনেক জিনিস সংগ্রহ করে বিশেষ বিশেষ জিনিস রাখে জাতির সামনে তুলে ধরার জন্য। এই জাদুঘরটি ভিন্ন, এইটির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছে। এটা অতীতের কিছু সংগ্রহ নাই, এখানে একেবারে টাটকা নতুন যা ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে সেগুলো সংগ্রহ করা হয়েছে। এরকম জাদুঘর আছে কিনা জানি না, কিন্তু আমাদের সুযোগ হলো ঘটনা ঘটছে, সেই ঘটনার প্রতিটি নমুনা, প্রতিটি ইতিহাস আমরা তাৎক্ষণিকভাবে সংগ্রহ করতে পেরেছি এবং স্মৃতি জাদুঘরে নিয়ে এসেছি। এটা আমাদের ইতিহাসের একটা নতুন পর্যায় সৃষ্টি করেছে। অতীত এবং ভবিষ্যৎ এই দুটোর মাঝামাঝিতে এই জাদুঘর। এই জাদুঘর তাৎক্ষণিকভাবে অতীতকে ধারণ করেছে, কিন্তু ভবিষ্যৎ রচনা করেছে। আমরা কারা, কি চাই, আমাদের মনে কি ছিল, এ বালক আনাস কি আবেগের কারণে, তার ভিতরে কি তাড়না ছিল, সেই চিঠি তাৎক্ষণিকভাবে লিখে গেছে। এটা কোনো পরিকল্পনা করে সে লেখে নাই। মা তাকে বাধা দিচ্ছিল, বাবা তাকে বাধা দিচ্ছিল মিছিলে না যাওয়ার জন্য। সে বসে থাকতে পারে নাই। কেন পারে নাই সেটাও লিখেছে। এটা ব্যাখ্যা দিয়ে 1 পৃষ্ঠার একটা চিঠি, সুন্দর হাতের লেখা, রেখে চলে গেছে। আমাদের সমস্ত তরুণ যেন এই চিঠির লেখক হয়। আমরা গেলাম, আমরা নতুন বাংলাদেশ করতে চলে গেলাম। এই হলো এই জাদুঘরের বৈশিষ্ট্য। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। আমরা যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বার করব। আমরা নতুন সূত্রে আবার যাত্রাপথ শুরু করব। এটা এমন এক জাদুঘর যে বাংলাদেশের যত তরুণ তরুণী, যত নাগরিক আছেন, সবাইকে যেন একবার দেখার সুযোগ হয় এবং প্রতিদিন দলে দলে আসবে, দেখবে, নিজের মনের কথা লিখে রাখবে, লিখে জমা দিয়ে যাবে। এখানে তার মনে কি আবেগ এসছে, তার ভবিষ্যৎ কি চিন্তা করে,
সেটা লিপিবদ্ধ করে যাবে এবং এটা সারা চত্বরে গমগম করবে। যে কবরগুলো সাজানো আছে, যদিও সে প্রকৃত কবর নয়, কিন্তু তার প্রত্যেকের কবরের সঙ্গে একটা নাম থাকবে। সেই নামটা খুঁজে ইতিহাস বার করবে, এখানে ইতিহাসগুলো থাকবে যে কেন, কিভাবে মারা গিয়েছিল, কোথায় মারা গিয়েছিল, তার ইতিহাসটা কী। এগুলো আমাদেরই বন্ধুবান্ধব, আমাদেরই ছেলে মেয়ে, আমাদেরই পাড়া প্রতিবেশী। এটা কোনো বিশেষ ধরনের রাজনৈতিক কর্মী নন তারা একেবারে সাধারণ ঘরের সাধারণ ছেলে মেয়ে, যা রাজপথে নেমে তারা চেয়েছিল যে এই বাংলাদেশ আর চলবে না, আমরা নতুন বাংলাদেশ গড়ব। এটাই ছিল তাদের আশা। আমরা আশা করব সারা বাংলাদেশের সকল জায়গা থেকে স্কুলের কলেজের ছেলে মেয়েরা আসবে, একটা দিন এখানে কাটাবে এবং তাদের নিজেদের মনের কথা লিখে যাবে যে আমি কি চাই, আমার কি চাহিদা, আমি কি কাজে নিয়োজিত হচ্ছি, নিজেকে নিয়োজিত করছি, সেটা জানিয়ে যাবে। এটা সারা দেশের সকল সংস্কৃতির একটা পীঠভূমি হবে। গান বাজনা, বাক্য, প্রতিকৃতি, আর্ট, সব কিছু এখানে দলে দলে ছেলে মেয়েরা আসবে, লিখে যাবে, দেখাবে, মনের কথা রেখে যাবে। কাজে এটা হলো সেই কেন্দ্রবিন্দু। এটা আমাদের ইতিহাসের আতুরঘরের দৃশ্য। এখান থেকে আমরা যে নারীর সূত্র যে রেখে যাব সবার কাছে, এই সূত্র যেন আর ছিন্ন না হয়, আমরা এই সূত্রে গঠিত হয়, সমাজের সমস্ত চিন্তা ভাবনা এর মধ্যে আসে। যারা এই জাদুঘরের পরিকল্পনা করেছে, যারা এটা বহু কষ্ট করে প্রতিটি জিনিস, আজকে আমরা কয়েক মিনিটের মধ্যে দেখে আসলাম, কিন্তু এটি প্রতিটি জিনিস সংগ্রহ করতে বহু সময় লেগেছে, বহু কষ্ট হয়েছে। কোন জিনিসটা পাওয়া যাচ্ছিল না, সেটা কিভাবে সংগ্রহ করতে হবে, এটা নিয়ে বহু ধরনের চেষ্টা চালানো হয়েছে, যাতে শেষ পর্যন্ত সেটা আমরা সংগ্রহ করে এখানে রাখতে পারি, সবার সামনে দেখাতে পারি। কাজে ওই নারীর সূত্রটা এখানে স্থাপন করা হলো, যাতে সারা বাংলাদেশ নতুন ভঙ্গিতে, নতুন দৃষ্টিতে সামনে এগিয়ে যাবে এবং আত্মমর্যাদা নিয়ে, সাহস নিয়ে আমরা আমাদের বাংলাদেশ গড়ে তুলব। যারা এই জাদুঘরের পেছনে পরিশ্রম করেছে, এটাকে তৈরি করেছে, তাদের প্রতি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা অবশেষে এই জাদুঘর উদ্বোধন হলো। আমরা আশা করব যে দেশের ছেলে মেয়ে, যে দেশের সকল নাগরিক একবার হলেও আসবে, সপরিবারে আসবে, নিজে আসবে, বন্ধুবান্ধব নিয়ে আসবে এবং কিছু সময় কাটানো এবং চিন্তা করার জন্য। শুধু দেখে গেলাম হইচই করে সেটা না, বসে একটু চিন্তা করা, কেন এটা হলো, কীভাবে হলো, এটা কি আরও হবে নাকি এখানেই সমাপ্তি করবো আমরা, এটা চিন্তা ভাবনাটা করে যাওয়া। আমরা আজকে অবশেষে উদ্বোধন করতে পারলাম, সেটার জন্য যারা আজকের উদ্বোধনের জন্য কাজ করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে অশেষ ধন্যবাদ। মাননীয় অতিথি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। Thank you, former Chief Advisor. সম্মানিত সুধীমণ্ডলী, এখন আমরা উপনীত হয়েছি আজকের অনুষ্ঠানের সর্বাপেক্ষা প্রতীক্ষিত পর্বে। প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। Distinguished guests, we have now come to the most awaited moment of today's ceremony. The address of the chief guest will be delivered now. বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান,
ডক্টর মোহাম্মদ ইউনূস, জাতীয় সংসদের সদস্যবৃন্দ, মেম্বার্স অব দি ডিপ্লোম্যাটিক কোর, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধা এবং আন্দোলনে অংশগ্রহণকারী বীর জনতা এবং বিখ্যাত ফটোগ্রাফার জনাব শহীদুল আলম, বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিত নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, উপস্থিত শিল্পী এবং সংস্কৃতিবৃন্দ এবং উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। Bismillahirrahmanirrahim. Honorable Chair of the inauguration ceremony of the July Mass Uprising Memorial Museum, Honorable Member of the Cabinet and Advisors, Honorable Member of the Parliament, Honorable Members of the Diplomatic Corps, respected members of the families of the martyrs of the July Mass Uprising, injured July fighters and the brave students and people who participated in the movement, Mr. Shahidul Alam, leaders of the various political parties, distinguished educationalists, researchers, writers, artists and cultural personalities, and distinguished guests, Assalamu alaikum. আজকের এই দিনটি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে অবশ্যই আরেকটি যুগান্তকারী মাইল ফলক। দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ গুম, অপহরণের শিকার হয়েছিলেন। Today marks yet another landmark in the democratic history of Bangladesh. For more than 1.5 decades, thousands of people became victims of enforced disappearances, extrajudicial killings, and abductions during the movement against fascism. বছরের পর বছর ঘরবাড়ি ছাড়া হয়েছিলেন। শুধুমাত্র জুলাই আগস্ট অভ্যুত্থানেই শহীদ হয়েছিলেন হাজারো ছাত্র, জনতা, নারী ও শিশু। আহত হয়েছিলেন কমপক্ষে ৩০,০০০ মানুষ। Millions of people endured repressions, persecution, and false cases, forcing them to remain away from their homes for years. During the July-August mass uprising alone, thousands of students, ordinary citizens, women, and children embraced martyrdom. At least 30,000 people were injured as well. I pay my deepest tribute to all the martyrs of the anti-fascist movement. আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। হতাহত পরিবারের প্রতি জানাই গভীর সহানুভূতি এবং সমবেদনা। I also extend my profound sympathy and condolences to the families of the martyrs as well. উপস্থিতিবৃন্দ, জুলাই আগস্টের অভ্যুত্থান ঠেকাতে ফ্যাসিস্ট চক্র হেলিকপ্টার থেকেও গুলি করেও গণতান্ত্রিক জনগণকে হত্যা করেছিল। পরাজিত, পতিত, বিতাড়িত ফ্যাসিস্টদের এমন নৃশংসতা, এমন বর্বরতা সভ্য জগতে বিরল। To suppress the July-August mass uprising, the fascist regime even opened fire from helicopters, killing democracy-loving citizens. Such brutality and barbarity by the defeated and ousted fascist forces are rare in the civilized world. ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন, অপহরণকে স্বাভাবিক নিয়মে পরিণত করে ফেলা হয়েছিল। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে চলা এই নৃশংসতা শুধুমাত্র স্বাধীনতা পরবর্তী তৎকালীন সরকারের ৩.৫ বছরের দুঃশাসনের সঙ্গেই তুলনা চলে। During the fascist regime, enforced disappearances, killings, and extrajudicial killings had become routine. The atrocities committed over more than 1.5 decades can only be compared with the 3.5 years of misrule by the post-independence Awaमी লীগ government. আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। In this context, today's historic July Mass Uprising Memorial Museum will present to future generations the courageous history of our forefathers' sacrifices
At the same time, it will expose before them the true face of the ousted fascists. এই স্মৃতি জাদুঘর আমাদের জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ। The Memorial Museum is a historic initiative to permanently preserve in our national memory the struggle, sacrifice, pain, courage, and democratic aspirations of our people. আমি আশা করি এই জাদুঘর শুধুমাত্র 2024 সালের নৃশংস ঘটনার স্মারক হবে না। এই জাদুঘর বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তুলে ধরবে। শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানই নয়, এখানে বাংলাদেশের প্রতি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ইতিহাসও সংরক্ষিত থাকা জরুরি। I hope this museum will not merely serve as a memorial to the tragic events of 2024. Rather, it will illustrate the connection between the July mass uprising and the broader democratic journey of the people of Bangladesh over the years. It is essential that this museum preserve not only the history of the July mass uprising, but also the history of every democratic movement and struggle in Bangladesh. ইতিহাস সাক্ষী, বিতাড়িত ফ্যাসিবাদী চক্র কখনোই দেশে গণতান্ত্রিক শাসনকে মেনে নিতে পারে নাই। এদেরই পূর্বসূরিগণ 1975 সালে সংবিধান পরিবর্তন করে দেশে গণতন্ত্রের কবর রচনা করেছিল। History bears witness that the ousted fascist forces have never accepted democratic governance in the country. Their predecessors buried democracy by attending and amending the constitution in 1975. Later, the proclaimer of Bangladesh's independence, Shohid President Ziaur Rahman, upon assuming the responsibility of governing the state, restored multi-party democracy in the country. পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে দেশে পুনরায় বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। এইসব ইতিহাস জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হলে ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই উপকৃত হবে। If this history is preserved in the July Mass Uprising Memorial Museum, future generations will undoubtedly benefit from it. আমি আশা করি এই জাদুঘরে জুলাই আগস্টের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের শহীদদের পরিচয় ও জীবন কথা, আহতদের সাক্ষ্য, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বীর ছাত্র জনতার প্রত্যক্ষ অভিজ্ঞতা, আলোকচিত্র, ভিডিও চিত্র, সংবাদ প্রতিবেদন, পোস্টার, দাওয়াল লিখন, গ্রাফিতি, কার্টুন, কবিতা, গান, নাটক, চিত্রকর্ম, ব্যক্তিগত স্মারক এবং ডিজিটাল উপাদান ও সংরক্ষিত থাকবে। I hope this museum will preserve the identities and life stories of the martyrs of the July-August mass uprising, the testaments of the injured, the first-hand experiences of the brave students and citizens who participated in the uprising, their photographs, video footages, news reports, posters, wall writings, graffiti, poems, songs, dramas, works of art, all the creative work, personal, memorial, and digital archives as well. যারা এই জাদুঘরে নিজেদের ব্যক্তিগত স্মারক, দলিল, আলোকচিত্র, শিল্পকর্ম জাদুঘরের জন্য প্রদান করেছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। I extend my sincere gratitude to all those who have donated their personal experiences, documents, photographs, and works of art to enrich this museum. উপস্থিত সুধীবৃন্দ, আমি বিশ্বাস করি অসম্পূর্ণ, অতিরঞ্জন বা উদ্দেশ্য প্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না। Distinguished guests, I firmly believe that incomplete, distorted or motivated narratives do not strengthen history. বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে এবং ভবিষ্যৎ বিভেদের কারণ হয়ে দাঁড়ায়। Rather, they undermine its credibility and become a source of division for future generations. সুতরাং প্রতিটি বিষয় যথাসম্ভব সত্যতা নিশ্চিত থাকা প্রয়োজন। একই সঙ্গে জাদুঘরে রাখা বিষয়বলী সম্পর্কে বাংলার পাশাপাশি ইংরেজি এবং অন্যান্য ভাষাও উপস্থাপিত হলে বিশ্বের ভিনদেশী মানুষ, ভিন্নভাষী মানুষ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানতে সুবিধা হবে। Therefore, every effort must be made to ensure the highest possible
degree of historical accuracy. At the same time, if the exhibits and information displayed in this museum are presented not only in Bangla but also in English and other languages, people from around the world will be able to learn about the history of Bangladesh's true democratic struggle. উপস্থিত শহীদ পরিবারের শোকাহত সদস্যবৃন্দ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। Distinguished members of beloved families of the martyrs, those who lost their lives in the anti-fascist movement will receive justice. This will not be an act of vengeance. Justice will be delivered through the due process of law, fairly, impartially and credibly. বিগত 17 বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে ইনশাআল্লাহ। For everyone who has sacrificed their lives and were subjected to enforced disappearances, the government has decided that in their own names, in the local areas, many institutions will be named after them. উপস্থিত সুধীবৃন্দ, দেশের গণতান্ত্রিক জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। Distinguished guests, the democracy loving people of Bangladesh expect that this museum will not become a platform for establishing the exclusive political narrative of any single party, group or individual. কারণ 2024 সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। Because the 2024 mass uprising did not belong to any one individual, group or political party. The true heroes of this uprising were the democracy-loving people of Bangladesh. আমি প্রায়শই একটি কথা বলি, 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর 2024 সালের গণ অভ্যুত্থান ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। I often say that the Liberation War of 1971 was fought to achieve independence, whereas the mass uprising of 2024 was fought to protect the independence of the country and its people. জনগণ যেমন মুক্তিযোদ্ধাদেরকে ভোলেননি, একইভাবে 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় শহীদদেরকেও জনগণ কখনোই ভুলবে না। Just as the people have never forgotten the freedom fighters of 1971, they will never forget all the martyrs who sacrificed their lives in 2024 to safeguard the freedom of our nation and our people. সম্মানিত উপস্থিতবৃন্দ, জুলাই গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদেরকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি গুরুতর আহত জুলাই যোদ্ধাদেরকে যথা নিয়মে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়া সহ বিভিন্ন দেশে চিকিৎসা করানো হচ্ছে। Distinguished guests, the injured July fighters are receiving free medical treatment at government hospitals. In addition, those who sustained critical injuries are being sent for advanced medical treatment to countries including Thailand, Singapore, Turkey and Russia. বর্তমানে 50 জন জুলাই যোদ্ধা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের মধ্যে 13,000-এরও বেশি জুলাই যোদ্ধাকে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে শ্রেণীভিত্তিক মাসিক সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে। At present, 50 July fighters are undergoing treatment abroad. Among the officially gazetted July fighters, more than 13,000 are receiving monthly honorarium according to their respective categories directly into their own bank accounts. ফ্যাসিবাদের বিরোধী আন্দোলনে হতাহতদের রাষ্ট্রীয় উদ্যোগে সহায়তা করার ব্যাপারে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। The present government remains deeply committed to extending state support to those who suffered in the anti-fascist movement.
আর্থিক সহায়তার পাশাপাশি বর্তমান সরকার শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজও শুরু করেছে। এরই অংশ হিসেবে দেশ পুনর্গঠনের লক্ষ্যে ৩১ দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। Alongside providing financial assistance, the present government has also begun the work of building the Bangladesh envisioned by our martyrs. As part of the national reconstruction effort, implementation has commenced in phases of both the 31-point election manifesto and the July Charter, which was signed at the South Plaza of the National Parliament. একই সঙ্গে গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিও কাজ শুরু করেছে। At the same time, the Special Committee on Constitutional Amendment formed in the National Parliament has also begun its work to fulfill the aspirations of the people. দেশ পুনর্গঠনের মাধ্যমে একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ। Through national reconstructions, we will, inshallah, build a self-reliant, progressive, prosperous, secure and democratic Bangladesh, the Bangladesh for which the martyrs laid down their lives. উপস্থিত সুধীবৃন্দ, আমি আজ এই অনুষ্ঠানে একটি বিষয় জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই। Distinguished guests, today I would like to draw the attention of the people to one important issue. ফ্যাসিবাদের মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। In our Bangladesh now free from fascism, some are attempting to manufacture unnecessary issues and create instability in the country. I urge them to reflect on whether, by creating such situations, they are unknowingly paving the way for the resurgence of the defeated, ousted, and fugitive autocratic regime. পরিশেষে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট স্থপতি, ইতিহাসবিদ, গবেষক, জাদুঘর বিশেষজ্ঞ, শিল্পী, সংগ্রাহক, কারিগর, কর্মকর্তা কর্মচারী এবং সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। In conclusion, I extend my heartiest thanks to the architects, historians, researchers, museum experts, artists, collectors, technicians, officials, staff members, and all others associated with the establishment of the July Mass Uprising Memorial Museum. আজকের এই দিনে আমি আরও ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে গণতন্ত্র এবং জনগণের পক্ষে অবস্থান গ্রহণের জন্য। Today, I express my deepest thanks to all the armed forces for their vital role and standing by the side of the people during the fascist rule. Thank you. এই বাংলাদেশ আর কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। এই প্রত্যাশায় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ। Never again shall Bangladesh become a subservient state any further. With this hope and conviction, I hereby declare the July Mass Uprising Memorial Museum officially inaugurated. Thank you all. Allah Hafiz. মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান বক্তব্যের জন্য এবং জুলাই জাদুঘরের শুভ উদ্বোধন ঘোষণার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। We express our sincere gratitude to the Honorable Prime Minister for his valuable address and inaugurating today's program. ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জনাব মাহাদি আমিনকে তার প্রাণ